আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্স দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি আদনান পাভেল। আপনারা যারা রেগুলারলি কমিউনিটি ম্যাটার্স দেখেন আপনারা জানেন কমিউনিটি ম্যাটার্স আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিয়ে অনুষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করি এই অনুষ্ঠানে এমন সব টপিকে কথা বলতে বা এমন সব গেস্ট নিয়ে আসার জন্য, পার্টিকুলারলি তারা যেন এক্সপার্ট ওপিনিয়ন দিতে পারে এবং টপিকগুলো যেন আমাদের কমিউনিটির জন্য রিলেভেন্ট হয়, এমন সব টপিক যা কিনা এখন এবং ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে আমাদের কমিউনিটিতে। এই রকম টপিকে আমরা কথা বলার চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো যুক্তরাজ্যের বর্তমান অর্থনৈতিক সিচুয়েশন এবং তার যে প্রতিক্রিয়া আমাদের কমিউনিটিতে, তা নিয়ে আমরা কথা বলবো। এবং এই টপিকে কথা বলার জন্য আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি আজকে আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের সাথে অনলাইনে স্কাইপের মাধ্যমে আমাদের এনটিভি ইউরোপে জয়েন করেছেন এই অনুষ্ঠানে জনাব ইফতি ইসলাম। জনাব ইফতি ইসলামের যদি আমি পোর্টফোলিও বলতে যাই তাহলে আমার অনুষ্ঠানের অনেক সময় চলে যাবে। হি ইজ অ্যান এক্সপার্ট, হি ইজ ভেরি ওয়েল নোন ফর হিজ business understanding. He is very well. He has worked for number of world-renowned organization. Ifti bhai, thank you so very much for your time today. Thank you very much for joining us today from your home via online. Thank you. Thank you once again. Welcome. আমাদের সাথে আমার হাতে ডান পাশে উপস্থিত আছেন এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সরাসরি উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট মারুফ হাসান। জনাব অ্যাডভোকেট মারুফ হাসানও বাংলাদেশ এবং ব্রিটেনে অনেক অর্গানাইজেশনের সাথে কাজ করেছেন, অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে কাজ করেছেন এবং উনি ওনার আইনজীবী, অ্যাকাউন্টেন্ট ছাড়াও বিজনেস কনসালটেন্ট, ওনারও একের অধিক পোর্টফোলিও আছে এবং হি ইজ অলসো ভেরি ওয়েল নোন ইন আওয়ার কমিউনিটি ফর হিজ বিজনেস এক্সপার্টিজ। সুপ্রিয় দর্শক, আজকের টপিক ওয়ান্স এগেন, আপনারা যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন, আপনারা যারা যুক্তরাজ্যে আছেন, আপনারা স্কাই 780-তে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। ইউরোপ থেকেও আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনারা যারা মোবাইল ফোনে আমাদের অ্যাপের মাধ্যমে এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অভিমত থাকে, অ্যাজ অলওয়েজ উই অ্যাপ্রিসিয়েট ইউর feedback. We try to reflect upon your feedback. এবং এই টপিক রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা আমাদের সংক্ষিপ্ত সময়ের মাঝে চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আজকে আমাদের টপিক হচ্ছে যুক্তরাজ্যের বর্তমান অর্থনৈতিক সিচুয়েশন এবং আমাদের কমিউনিটিতে তার প্রভাব। আমি প্রথমেই চলে যাব জনাব ইফতি ইসলামের কাছে। Mr. Ifti Islam, if I ask you, I mean, for my audience, I will conduct this program both in Bengali and English so that I can reach out to maximum audience, because most of our viewers, they can speak Bengali, they can also speak English. Mr. Ifti Islam, if I ask you about the current economic situation of the UK, we know that Britain has been, the economic condition has been slightly better. The performance hasn't been as bad as anticipated. However, we have also seen that there are a number of challenges, number of renewed challenges. What is your overall view about the current economic situation of the UK? How optimistic you are, how cautious you are about the current economic situation of the UK? Thank you, Adnan. I'm quite cautious, actually. So I think to say that we've done better than expected, very poor expectation. I mean, the expectations are very low. So in the third quarter, we just recently had Q3 GDP numbers released for the UK, where the UK basically was flat. So had zero growth in the third quarter. Now, economists expected the economy to contract by 0.1%. So technically we avoided a recession, that is a contraction of the economy, but I mean 0.1 versus flat for GDP numbers is neither here nor there. So basically the UK is doing quite poorly, and actually since COVID, the UK has underperformed both the US and Euroland. So I think the economy is facing a number of major headwinds, challenges. We have a cost of living crisis, we have 22 interest rate rises, and we have still stubbornly high
inflation. We're still dealing with the difficulties of Brexit, labor shortages. So there are many headwinds, and I think going forward, we're still dealing with the impact of Russia's invasion of Ukraine in terms of energy prices and food prices, cost of living. Now we have to look forward to a lot of uncertainty given the current Israel-Gaza conflict. Right. Mr. Ifti Islam, you mentioned about recession. Do you think there is any possibility in near future, considering the expectation from economy is very low anyway because of we live in post-pandemic world at this moment because of Ukraine-Russia ongoing war, Britain's volatile political situation, so on and so forth. Do you think there is possibility in near future, in sooner future, that there may be a recession in the UK? I think that the outlook is still very uncertain, but the biggest risk I feel is that the Gaza conflict, which is obviously a humanitarian and a humanitarian tragedy primarily, but the potential risk of that spreading across the Middle East and pulling in other players, whether it's Hezbollah or even Iran, other Middle Eastern states, that could see oil prices. The World Bank has recently published a forecast where they said under a risk scenario, oil prices go to $150. Right. So more than 50% above the current levels. Now, if we have that kind of spike in oil prices, that's going to have what's called a stagflationary shock or impact, which means that we'll have lower growth and higher inflation. And given that the Bank of England is paused on interest rates in its last Monetary Policy Committee meeting, but for interest rates to be cut, we need to see inflation coming down, wage growth coming down. So I think the Gaza conflict is probably the most immediate risk. Right. Thank you very much. Thank you. জনাব মারুফ ইসলাম, আমি যদি আপনার কাছে আসি, আমি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে আমরা এই অনুষ্ঠানটা আজকে বোথ ইংলিশ এবং বাংলায় করব, কারণ আমাদের অডিয়েন্স যারা যুক্তরাজ্য থেকে বা আপনার যারা ইউরোপ থেকে জয়েন করেছে তারা তো bilingual. So in order to reach out to maximum audience, we will try to conduct this interview both in Bengali and English. আমি যদি সেম প্রশ্নটা আপনার কাছে করি, আপনি particularly from international perspective, আমরা জানি যে ব্রেক্সিট একটা, আমরা প্যান্ডেমিকের আগে তো ব্রেক্সিট ছিল বড় ইস্যু, এরপর আপনার প্যান্ডেমিক অ্যান্ড দেন ইউক্রেন রাশিয়া যে ওয়ার, অফকোর্স ইন টার্মস অফ আপনার এনার্জি ডিপেন্ডেন্সি, অবশ্যই রাশিয়ার উপর ব্রিটেনের এনার্জি ডিপেন্ডেন্সিটা অনেক কম ইউরোপের অন্যান্য দেশের তুলনায়, আমরা যদি জার্মানি এবং অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করি। হাউএভার এটার তো একটা গ্লোবাল নক অন ইম্প্যাক্ট ডেফিনেটলি আছে। ইন্টারন্যাশনাল প্রেক্ষাপট থেকে আপনার কাছে কি মনে হয় যে যুক্তরাজ্যে যে বর্তমান ইকোনমিক সিচুয়েশনটা, এটা হাউ অপটিমিস্টিক অর হাউ কশাস ইউ আর? জনাব ইফতি ইসলাম বলছিল যে উনি কোয়াইট কশাস অ্যাবাউট দিস কারেন্ট সিচুয়েশন, এবং উনি আরও বলছিল যে এক্সপেকটেশনটা কিন্তু এত হাই না, রাইট? এটা ফ্ল্যাট লাইনের মতো। আপনার কি অভিমত এই ব্যাপারে? ধন্যবাদ। ইন্টারন্যাশনাল প্রেক্ষাপট থেকে, রাইট? Actually, Ifti Bhai to আমাদের mentor. We learn lots of things from Ifti Islam Bhai, and as he rightly mentioned, and I also follow. আসলে international যে situation in terms of politics, economics and whatever, it's kind of unpredictable. Right. Like Brexit এটা ছিল totally unpredictable. তারপরেও UK economy অনেকটা after Brexit সামনে নিল। And then চলে আসলো প্যান্ডেমিক। সেই প্যান্ডেমিক সময় আমরা শুধু নট অনলি ইউকে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আফটার দ্যাট যখন একটা গ্লোবাল ইনসিডেন্ট, তাই না? তারপরেও যখন এই দুইটা ধাক্কা সামলানোর পরে মানে মোটামুটি ইউকে কিংবা অন্যান্য দেশগুলি, ইভেন লাইক বাংলাদেশও যখন আমরা একটু রেডি হতেছিলাম, তখনই রাশিয়া ইউক্রেন ওয়ার, এবং সেটাতে যে এনার্জি ক্রাইসিস কিংবা ডলার প্রাইস, ইভেন বাংলাদেশে আমাদের তো এখনও কারেন্টলি ডলার সংকটে আছে। সো ওভারঅল ইয়েতে এখনও মানে খুব কনজারভেটিভলি, বিকজ আই এম অ্যান অ্যাকাউন্টেন্ট অ্যাজ ওয়েল, সো কনজারভেটিভ অ্যাপ্রোচে আসলে আমাদের থিঙ্ক করতে হবে, এবং আমাদেরকে খুবই মানে যেটাকে বলে যে কশাসলি আগাতে হবে, যেটা ইফতি ভাই বললেন অলরেডি।
তো যে কোনো সময় একটা মানে যদি আরেকটা এই ধরনের ইন্টারন্যাশনাল ক্রাইসিস তৈরি হয়ে যায় তখন ইকোনমিটা আসলে কিভাবে যুক্তরাজ্যের ইকোনমিটা কিভাবে ইয়ে করবে এখনো স্টিল আছে দুইটা কারণে যে এখনো কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড যদি আমরা কম্পেয়ার করি ইউকের ইনভেস্টমেন্ট পলিসি থেকে শুরু করি ইউকেতে কিন্তু ইনভেস্টমেন্ট করাটা ইনভেস্টররা সেফ ফিল করে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে লিগ্যাল বেস, লিগ্যাল সিস্টেম ইউকে বেটার, অনেক বেটার, এবং এই সিস্টেমটাই অল ওভার দ্য ওয়ার্ল্ড চলে, লাইক কমন ল সিস্টেম। তো আপনি যে কোনো ট্রেডই করেন, যে কোনো বিজনেসই করেন, এটার যে মেইন যে ব্যাপারটা থাকে কন্ট্রাক্ট, ইন্টারন্যাশনাল ট্রেড কন্ট্রাক্ট, এটা সাধারণত কমন ল ফলো করি, ইংলিশ ল ফলো করি হয়, এবং ইংলিশ লয়াররাই যারা অথবা কমন লতে যারা ট্রেনিং কিংবা ট্রেন এডুকেটেড হয়েছে তারাই করে। ফলে হয় কি যে কোনো না কোনো কারণে এটার একটা ডিপেন্ডেন্ট থাকে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আপনি বলছিলেন যে আইন কানুনের কারণে ব্রিটেনের যে একটা পাস হিস্ট্রি, আপনার ইন্টারন্যাশনাল একটা সফট পাওয়ার, গ্লোবাল ইনফ্লুয়েন্স, সেম ল্যাঙ্গুয়েজ, আইন কানুন, এগুলোর ক্ষেত্রে লিগাল সিস্টেমের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেকে এই দেশে ব্যবসা করে কোয়াইট কমফোর্টেবল ফিল করে। আমি যদি বলি যে পার্টিকুলারলি কমনওয়েলথভুক্ত দেশগুলো হয়তোবা। হাউএভার আমরা রিসেন্টলি কিন্তু দেখতে পাচ্ছি যে যুক্তরাজ্যের যে ইনস্টিটিউশনগুলো, পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো, গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো, এগুলোর কিন্তু একটা মানে আপনার একটা যে পাবলিকের যে একটা ট্রাস্ট, ইন্টারন্যাশনাল কমিউনিটির যে একটা ট্রাস্ট, সেই ট্রাস্টটা কিন্তু অবক্ষয় হচ্ছে, এটার একটা ডিকে কিন্তু হচ্ছে, এটার সেই ধরনের ট্রাস্ট কিন্তু আগের মতো নেই। আমরা গভর্নমেন্টের বিভিন্ন অ্যাক্টিভিটিস থেকে পলিটিক্যাল বিভিন্ন স্ক্যান্ডেল, বিভিন্ন কন্ট্রোভার্সির কারণে কিন্তু এরকম হয়েছে। এইটা আপনার কাছে কি মনে হয়? ইন্টারন্যাশনাল কমিউনিটি কি এটা গুরুত্ব সহকারে দেখছে, বা এইটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কনফিডেন্স ব্রিটেনের প্রতি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট করবে আপনার কাছে কি মনে হয়? অ্যাকচুয়ালি এটা শুধু নট ইউকেতে, আপনি যদি অল ওভার দ্য ওয়ার্ল্ড এবং প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ অ্যানালাইসিস করেন, এখানেও এই ধরনের আপনি যেটা বললেন যে মানে গভর্নমেন্টের উপর পাবলিক ট্রাস্টটা একটু ধীরে ধীরে একটু ইম্পেয়ার্ড হচ্ছে, বাট যেহেতু ওভারঅলই হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি একজন প্র্যাকটিশনার হিসেবে আমি কিন্তু বাংলাদেশেও এক্সপোর্ট নিয়ে কাজ করি, ইউকেতেও কাজ করি। আই মিন ইউকের যে কোম্পানিগুলি স্মল স্কেলে যারা এক্সপোর্ট করে দেশের বাইরে ডিরেক্টলি মেড ইন ব্রিটেন স্লোগান দিয়ে, ওদের কিছু কাজ আমি করে দিই। আবার বাংলাদেশ থেকে যে সমস্ত কোম্পানিগুলি বাইরে এক্সপোর্ট করতে চায় কিংবা করে, ওদের যে লিগ্যাল কিংবা ফিনান্সিয়াল, ওই অ্যাসপেক্টে আমি যেটা বলতেছি যে কিংবা আমি ফিল করি যে এখনও কনফিডেন্ট আছে, এবং এখনও ইউকের যে স্পেশালি যে ডিপার্টমেন্ট ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কিংবা ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে কাজ করে যে ডিপার্টমেন্টটা, ওরা সবসময় চেষ্টা করতেছে যে এনভায়রনমেন্টটাকে আরও ফ্লেক্সিবল করে, আরও মানে ইন্টারন্যাশনালি ডেভেলপ করে, যাতে করে ফিউচার ইনভেস্টররাও কমফোর্টেবলি এখানে ইনভেস্ট করতে পারে, অথবা অ্যাটলিস্ট ইনভেস্ট না করলেও তাদের গ্লোবাল অফিসটা এখানে সেট করতে পারে, কারণ এটা একটা সেন্টার পয়েন্ট নট অনলি নাও ফ্রম আমি আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি, বাট আপনি যদি দেখে ইন্টারন্যাশনাল ইনভেস্টর যারা আছে, ইন্টারন্যাশনাল মেজর ইনভেস্টর যারা, তারা যখন দেখে যে আপনার 5 জন প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়েছে ইন লাস্ট 9 years, ইফ আই এম কারেক্ট, তো তখন কিন্তু যে পলিটিক্যাল ইনস্টিটিউশন বা পলিটিক্যাল স্ট্যাবিলিটির উপর কিন্তু আস্থাটা কিন্তু থাকে না। সেই ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তারা দুইবার চিন্তা করে না যে শুড আই রিলোকেট দ্যাট বিজনেস টু সামওয়্যার ইন ইউরোপ, অর শুড আই রিলোকেট দ্যাট বিজনেস টু আমেরিকা, অর ইন কানাডা, অর ইন অস্ট্রেলিয়া। আপনার কাছে কি সেটা মনে হয় না? ধরেন সে ফর এক্সাম্পল একজন জাপানিজ বা একজন সাউথ কোরিয়ান বিজনেসম্যান এই ইনভেস্ট করতে চায়। আপনার যে পয়েন্টগুলো আমি বুঝতে পেরেছি, আইন কানুনের কথা বলছিলেন, গ্লোবাল সফট পাওয়ার, কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, আমি এগুলো সব কিছু বুঝতে পেরেছি, কিন্তু পলিটিক্যাল যে টার্মোয়েলটা, ওইটা কিভাবে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের কনফিডেন্সের ক্ষেত্রে কিভাবে সেটা প্রভাব ফেলছে, আপনি যদি সেটা বলেন। ডেফিনেটলি প্রভাব ফেলছে। যেমন অ্যাজ এ লেইম্যান হিসেবে যখন আমরা দেখবো যে এরকম চেঞ্জেসগুলি আসে পলিটিক্যালি, তখন ডেফিনেটলি একটা সেটব্যাক থাকেই যে ঠিক আছে কি হচ্ছে, ওদের কি চেঞ্জ হচ্ছে, বাট এখানে এই চেঞ্জেসগুলি কিন্তু জেনারেল যারা মানে আদার বডিগুলি আছে কিংবা কাজ করে, এখানে কিন্তু খুব একটা ইম্প্যাক্ট হয় না। লাইক ইমিগ্রেশন পলিসি ঠিক থাকতেছে কিংবা ইনভেস্টমেন্ট পলিসিগুলি ঠিক থাকতেছে, হ্যাঁ, কিন্তু যারা আপনার একদম টপ পজিশন আছে ওইখানে যে কিছু চেঞ্জেস হয়তো আপনার একটু প্রবলেম মনে হবে, কিন্তু ওভারঅল যে আপনার যে রেগুলার যে ডে টু ডে ফাংশনগুলো, ওগুলো তো ঠিক মতোই কাজ করছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এনফোর্সমেন্ট অফ ল, স্পেশালি এইটা তো রাইটলি মেনশন হচ্ছে। আপনি এখনও কিন্তু ভেরি বেসিকলি যে দেখেন, আপনি যদি রংলি পার্ক করেন আপনার কিন্তু ফাইন। রাইট, আই আন্ডারস্ট্যান্ড, থ্যাংক ইউ। আপনি বলছিলেন যে এই দেশের লিগাল সিস্টেমটা কোয়াইট স্ট্রং, এই জন্য অফকোর্স দ্য পিকচার ইজ নট ভেরি রোজি এট দিস মোমেন্ট। দেয়ার আর মেনি কনফিউশনস,
particularly political volatility আছে however এখনো ইন্টারন্যাশনাল ইনভেস্টরদের ব্রিটেনের প্রতি যথেষ্ট কনফিডেন্স আছে thank you very much Mr. Ifti Islam, if I come back to you, how the current situation, you mentioned earlier that you are rather quite cautious about the current economic situation in the UK and you are also quite concerned about some of the global incidents happening at this moment. How the overall situation, how this overall economic situation will impact ethnic minority, particularly British Bangladeshi or Bangladeshi community located in the UK? Yes, thank you, Adnan. Well, unfortunately, a lot of the economic headwinds I've talked about, a lot of the economic challenges, especially cost of living, is disproportionately affecting ethnic minorities and those with on lower incomes, less educational opportunities. So I think that it's very what economists call regressive. I want to say one other thing about the growth outlook. So I think that another feature of the Q3 GDP data was actually that productivity growth is extremely weak in the UK, and it's been very, very weak since 2008, since the last global financial crisis. And productivity is defined as output per person. So it's a measure of how productive workers are. Now, I think that the UK should be prioritizing technology, artificial intelligence, an artificial intelligence strategy in terms of encouraging a greater development of startups in technology, in AI. Another thing that's important, I think, for our community is that either the current government or the next government, whoever that may be, needs to take levelling up more seriously. So if you can remember, the levelling up agenda was a key part of Boris Johnson's economic policy outlook, and levelling up is both reducing regional inequalities, but also inequalities between ethnic minorities and everyone else. And I think that actually our BME Bangladeshi community is a huge untapped potential because many Bangladeshi youth don't have opportunities to start businesses. They don't have access to finance. They don't have access to the same education as the mainstream. So I think that any future government should have a clear levelling up strategy. This current Sunak government has nothing to say on levelling up, as far as I can see. So not just in terms of bringing in the North, Midlands, other regions into helping those regions catch up with London, but also, as I said, this giving greater resources, financing, access to finance, access to mentorship for young British Bangladeshi technology entrepreneurs. That's something I think we should prioritize. Right. Iftibai, thank you so very much once again. You mentioned that leveling up should be a very, very important and a crucial, if I may say, rather a crucial policy of the future government. And you have also criticized the current government for his levelling up agenda. But during last Conservative Party conference, we have seen what happened to HS2 from Birmingham to Manchester. However, the government has said that money can be used more effectively in some other projects connecting that particular area, connecting Midland and connecting some of those areas where they will be benefited in long term. What is your comment about it? Do you think they made the right choice, or do you think once again politicians, they are playing their political game? Well, I think I actually was more of a supporter for HS2, so I thought it was important. But mismanagement and massive cost overruns basically torpedoed that project. I mean, mismanagement again from successive governments actually in that allowing such massive cost overruns. But again, I'd like to say that this creating new opportunities for the regions, creating new opportunities for ethnic minorities is something that's going to be positive for the overall UK economy. And
I think that this current government, as far as I can see, the latest initiative from Michael Gove, the community secretary, is actually about spending £50 million on reducing or tackling extremism, and now that's an important thing. But actually, one of the ways to reduce extremism is to create more economic opportunities amongst many of our younger generation who are excluded, disadvantaged. So you have to motivate, inspire, and enable our younger generation to succeed. So we have to create. I think there's a hidden, like say, kernel of entrepreneurship. There's a hidden reservoir of entrepreneurship, you could say, in our young British Bangladeshi community, and the government is not doing a very good job to support and nurture that. Right. Iftibai, thank you so very much. And the point that you mentioned about prevention is better than cure. I think that should be a priority. That should be rather a core of government's agenda, not just current government, also the future government. More economic opportunities will probably tackle any sort of antisocial behavior or even extremism in long term, creating more economic opportunities, creating more job opportunities, providing better education can do better in long term to tackle those, of course, those important issues. But also at the same time, we haven't seen, I mean, many people think, many experts think that they haven't seen anything quite constructive from the opposition parties either. How do you feel about it? Well, I think that the Labour Party, I think, is beginning to come together with a more coherent economic vision for Britain. I think, unfortunately, this current Gaza conflict is also creating some internal divisions in the Labour Party. But I think that I'd still like to take a step back and say that the disarray. I mean, I'm not trying to be pro-Labour or anti-conservative or be partisan in what I'm saying, but this current government is in a kind of policy and strategic disarray. I struggle to find any clear economic strategy from this government, and that's because they're firefighting one political crisis to another. Right. So I think that I don't know whether things will improve between now and the election, but it's important for the UK that we have a clear vision. I mean, take for example the UK's approach to Bangladesh. I think that the UK government has a very weak economic strategic engagement with Bangladesh. Sure. Our High Commissioner, Her Excellency Mona Saida Tasnim, she's been a very proactive and dynamic advocate for deeper UK-Bangladesh economic relations. But I see very little. I see very little from the UK side. Thank you. Iftibai, thank you very much. Thank you. We will continue our conversation further on this particular matter. You said government should focus more on important national issue instead of all those internal division, instead of all those internal fight. জনাব মারুফ ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আমাদের এই কনভারসেশন কন্টিনিউ করব। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি যুক্তরাজ্যের বর্তমান অর্থনৈতিক সিচুয়েশন এবং এটা আমাদের কমিউনিটিতে কি প্রভাব ফেলছে বা ফেলতে পারে। আমরা যাব একটা বিরতিতে, আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ কমিউনিটি ম্যাটার্সে। আজকে আমরা কথা বলছি যুক্তরাজ্যের বর্তমান ইকোনমিক সিচুয়েশন নিয়ে এবং এই বর্তমান ইকোনমিক সিচুয়েশনের যে প্রভাব আমাদের কমিউনিটিতে তা নিয়ে আমরা কথা বলছি। এবং এই গুরুত্বপূর্ণ টপিকে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে এনটিভিতে আজকে দুজন সম্মানিত অতিথি জয়েন করেছেন। আমাদের সাথে একজন সম্মানিত অতিথি অনলাইনে যোগদান করেছেন, জনাব ইফতি ইসলাম, এবং আমার সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট মারুফ হাসান। জনাব ইফতি ইসলাম অনেক পৃথিবীর অনেক বিখ্যাত অনেক বড় বড় অর্গানাইজেশনের অনেক সিনিয়র পজিশনে উনি ছিলেন। উনি বাংলাদেশে এবং ব্রিটেনে অনেক বড় বড় অর্গানাইজেশনের সাথে এখনও সম্পৃক্ত আছেন। উনি অনেক বড় বড় অর্গানাইজেশনকে এভরি নাও অ্যান্ড দেন উনি আপনার অ্যাডভাইস করেন, তারা এভরি নাও অ্যান্ড দেন ওনার পরামর্শ নেই। তো আমি ওনার ডিটেল পোর্টফোলিও বলতে গেলে আমার অনেক সময় লাগবে, এই জন্য আমি আমার মনোলগ আর দীর্ঘায়িত করব না। সেম গোজ উইথ
অ্যাডভোকেট মারুফ হাসান, ওনারও অনেক পোর্টফোলিও আছে, উনিও এই পার্টিকুলার টপিকে অনেক জ্ঞান রাখেন, অনেক অভিজ্ঞতা রাখেন। তো ওনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য, সময় দেওয়ার জন্য, এই উইকেন্ডে আমাদের সাথে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই পার্টিকুলার টপিকে আপনারা আমাদেরকে জানাতে পারবেন। আমরা চেষ্টা করব এই টপিকে এই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সংক্ষিপ্ত সময়ের মাঝে। বাট অফকোর্স ওয়ান্স এগেন দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। আমরা এভরি নাও অ্যান্ড দেন আমরা কিন্তু ইউকের অনেক ব্যাপার, বাংলাদেশের অনেক ব্যাপার, যেই ব্যাপারগুলো আসলে এত গুরুত্বপূর্ণ না, ওইগুলো নিয়ে কিন্তু আমরা অনেক সময় নষ্ট করি, অনেক কথা বলি। কিন্তু ন্যাশনাল হেলথ সার্ভিস, ব্রিটেনের পলিটিক্স, ব্রিটেনের অর্থনৈতিক যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবস্থান রাখে। এগুলো নিয়ে কিন্তু আমাদের জানা উচিত, আমাদের এগুলো নিয়ে পড়ালেখা করা উচিত। এভরি নাও অ্যান্ড দেন আমাদের পত্রপত্রিকা পড়া উচিত, বই পড়া উচিত, খবর দেখা উচিত এই সব টপিকগুলো ফলো করার জন্য, কারণ এগুলো কিন্তু আমাদের জীবনকে এফেক্ট করছে। এবং এথনিক মাইনরিটি যারা ব্রিটিশ বাংলাদেশি বা বাংলাদেশি কমিউনিটি কিন্তু এই সব ব্যাপারগুলোর মাধ্যমে বেশি প্রভাবিত হচ্ছে। আমরা কিন্তু করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় আমরা দেখেছি, আমরা কিন্তু রিসেশনের সময় কিন্তু আমরা দেখেছি। সো এই জন্য আমাদের কমিউনিটি এগুলো জানা উচিত বেশি, এইগুলো নিয়ে আমাদের ক্যাম্পেইন করা উচিত এবং এইগুলো নিয়ে আমাদের ডিসকাস করা উচিত, আমাদের আরও ডায়লগ হওয়া উচিত এইগুলো নিয়ে। আমরা আমাদের ডিনার টেবিলে, আমাদের উইকেন্ডে আমরা যখন পিকনিকে যাই, আমরা অফকোর্স আমাদের কৃষ্টি কালচার, গান বাজনা, অফকোর্স এগুলো তো দরকার আছে। রাজনীতি নিয়ে কথা বলা, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলা, বহির্বিশ্বের রাজনীতি নিয়ে কথা বলা অবশ্যই গুরুত্ব আছে। বাট এইসব টপিকগুলো নিয়েও কিন্তু আমাদের জানা উচিত, আমাদের বোঝা উচিত, কারণ এগুলো কিন্তু আমাদের এভরিডে লাইফে কিন্তু আমাদের অনেক অনেক প্রভাব ফেলছে এবং অদূর ভবিষ্যতেও প্রভাব ফেলবে। মিস্টার ইফতি ইসলাম, I will before we went for break, you highlighted some very important issues. You particularly highlighted that the current government and the future government should invest more money, more effort for young people in ethnic minorities, particularly Bangladeshi communities and other communities, and that would in long term that would do good for the community and that would do good for Britain too. And also at the same time you highlighted simultaneously that Britain should, the current government and future government should invest its energy, its effort much more meticulously, particularly when it comes to dealing with international organization, sorting out deals with countries like Bangladesh, India, Pakistan, Saudi Arabia, Dubai, Qatar, so on and so forth, Nigeria, and many other countries. But you also highlighted that sometimes, yes, we can see that there is genuine effort from the government, but sometimes sometimes in terms of policy, in terms of politics, in terms of effort, we do not see a very coherent policy, we do not see a very coherent politics, we do not see a very coherent effort. If you also mentioned about Bangladesh, you also mentioned about how serious Britain can be, should be, and how both Bangladesh and Britain can be benefited out of those negotiations, out of those trade deal. If you can say a few words in regards to that, because I personally know you have been very much involved for many years now advising government on those important trade negotiations. Yeah. Thank you, Adnan. Well, firstly, I'd like to say, although this is an economic and not a political discussion, it would be remiss of me not to say that the current comments or the recent comments by Home Secretary Suella Braverman are I mean, despicable. I mean, to incite hatred and divisiveness in both in the UK as well as her comments elsewhere, I think is an abject lack of responsibility for one of the great officers of state. The fact that the Prime Minister Rishi Sunak doesn't get rid of her is also
a very poor, extremely poor reflection on the current government. And I'd lastly like to say that President Macron of France today actually called for Israel to stop the killing of babies and mothers and old people. So we need some, I think, much more forthright approach from the UK, clarity about calling for a ceasefire. And this lack of clarity and towing the US line actually is going to damage, I believe, the UK's economic prospects in the Middle East over the longer run. Coming back to some specific policy recommendations, I have two, because we've talked a lot about macro, so let me talk about two policy. One is in the UK itself. You asked me before about UK chambers, UK British Bangladeshi business chambers, British Bangladeshi business people. I think that this government or a future government should be setting up a young technology entrepreneurship fund for young British Bangladeshis. Let's try and create 50 new British Bangladeshi young entrepreneurs. That's the best way, I think, to reduce extremism and division in the UK. So I think that's possible, and actually maybe some of these British Bangladeshi business chambers could actually engage there in terms of mentorship and support. British Bangladeshi business people should also be investing and supporting in the next generation of young business people. So we need to create that institutional framework for that. The second policy suggestion is actually to do with Bangladesh. I think that there are many British Bangladeshis who are inheriting properties in Bangladesh, in Sylhet, in Dhaka. And when they sell these properties, I think some of those funds should be invested into Bangladeshi technology entrepreneurs. There are so many great technology opportunities and investments in Bangladesh, and many very talented and very imaginative and innovative technology entrepreneurs and startup companies in Bangladesh are short of investment capital. So NRBs who've got surplus assets, maybe from inherited properties, could liquidate those properties and invest into startups. So that's something that we can create that kind of institutional framework for doing that. Bangladesh is a very well-developed startup Bangladesh organizational structure under the ICT ministry, so that's something else we should explore as well. Anyway, back to you, Adnan. Right. Iftibai, thank you so very much. Thank you. I appreciate it. Thank you. জনাব মারুফ হাসান, আমি যদি আপনার কাছে সেম প্রশ্নটা করি একটু ডিফারেন্টভাবে, ইফতি ভাইয়ের একটা কমেন্ট থেকে আপনাকে আমি প্রশ্নটা করি। আমরা জানি এখানে পলিটিক্স তো সবসময় আমরা যেরকম চাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেটা তো হয় না। এখানে আপনার কন্ট্রোভার্সি থাকবে, এখানে ডিভিশন থাকবে, সবসময় তো যেভাবে প্ল্যান করা হয় বা আমরা জেনারেল পাবলিক আমাদের যেটা এক্সপেকটেশন সেভাবে তো অনেক সময় হয় না। এবং উই হ্যাভ বিন অবজার্ভিং দিস থিং ইন ইউকে, ইন মেনি পার্টস অফ ইউরোপ, ইন আমেরিকা, ইন কানাডা, ইভেন ইন এশিয়া, ইন আফ্রিকা, এভরিওয়ার আমরা কিন্তু সিন্স ফাইন্যান্সিয়াল রিসেশন আমরা কিন্তু দেখছি যে আমাদের যে গ্লোবাল একটা যে আপনার একটা অর্ডার যে ছিল, ল আপনার যে রুল অফ ল, যে আপনার লিবারেল ডেমোক্রেসি, এই যে একটা রেসপেক্ট যেটা ছিল বা অনেক কিছু আমরা কিন্তু একটা অবক্ষয়ের মতন কিন্তু একটা এবং লিডারশিপের একটা ডেফিসিয়েন্সি, একটা ডেমোক্রেটিক ডেফিসিয়েন্সি, এরকম অনেক কিছু কিন্তু সারা ওয়ার্ল্ডেই আমরা অবজার্ভ করছি। যুক্তরাজ্য তো এর বাইরে না, বাট আমরা এক্সপেক্ট করি যে ব্রিটেন যেহেতু একটা খুব সিভিলাইজড একটা কান্ট্রি, এই দেশের পলিটিক্স, এই দেশের ইনস্টিটিউশনগুলো যেহেতু অনেক স্ট্রং, যুক্তরাজ্যের কাছ থেকে আমরা আরও বেটার লিডারশিপ আশা করি। অফকোর্স দেয়ার আর মেনি গ্রেট থিংস অ্যাবাউট ব্রিটেন, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, বাট আমাদের এক্সপেকটেশন অফকোর্স আমরা আরও ভালো চাই। এটা আমরা ব্রিটেনের শুভাকাঙ্ক্ষী দেখেই তো, আমরা ওয়েল উইশার দেখেই তো আমাদের এই আজকের এই কনভারসেশন হচ্ছে, তাই না? আপনি যদি বলেন যে ইন্টারন্যাশনাল প্রেক্ষাপট থেকে ইফিভাই যে কথাটা বললো যে এভরি নাও অ্যান্ড দেন পলিটিশিয়ানরা যদি ডিরেগেটরি কমেন্ট করে, আপনার অনেক সময় মানে পার্টিকুলারলি যারা সিনিয়র ফিগার গভর্নমেন্টে তারা যদি এমন সব কমেন্ট করে যেটা কিনা অনেককে কোনো কমিউনিটিকে অফেন্ড করতে পারে, যা বা আপনি শুনতে খুবই বাজে শোনা যায় ইন্টারন্যাশনালি, সেটা কি আপনার ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে এটার প্রভাব আছে কিনা? ধরেন সে ফর এক্সাম্পল আজকে মুসলমানদেরকে নিয়ে যদি একটা বাজে কমেন্ট করা হয়
জিউসদেরকে নিয়ে যদি একটা বাজে কমেন্ট করা হয়, হিন্দুদেরকে নিয়ে যদি করা হয় বা খ্রিস্টানদেরকে নিয়ে করা হয়, তাহলে এটা ইন্টারন্যাশনালি এটার প্রভাবটা কীরকম? ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে এটার প্রভাবটা কি আপনি যদি বলেন। ইফতি ভাই বলছিল যে এটা মিডল ইস্টের সাথে বিজনেসের ক্ষেত্রে এটা প্রভাব, বা অনেক কমিউনিটিতে এটা একটা প্রভাব থাকতে পারে, এবং আমরা কিন্তু দেখেছি এভরি নাও অ্যান্ড দেন সিনিয়র পলিটিক্যাল ফিগাররা যুক্তরাজ্যে তারা যদি এরকম কমেন্ট করে, ব্রিটেনের তো একটা গ্লোবাল ইনফ্লুয়েন্স আছে, একটা সফটওয়্যার তো আছে, সেই ক্ষেত্রে আপনার কি কমেন্ট, আপনি কি মনে করেন? আমিও জিনিসটা এইভাবে বলি যে ইউকে কিংবা ব্রিটেন কিন্তু আপনার মডার্ন ওয়ার্ল্ডের ক্রিয়েটর, এবং তারা ইন্টারন্যাশনাল ট্রেডের যে পলিসি মেকানিজম ডেভেলপ করে, এবং ইনভেস্টমেন্ট বলেন, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট, যে প্রত্যেকটা সেক্টরে ইউকের অবদান, লাইক ইন্টারন্যাশনাল ম্যারিটাইম লজ, ইন্টারন্যাশনাল ম্যারিটাইম পলিসিস, এভরিথিং ইউকে মডার্ন ওয়ার্ল্ডের তাদের ব্যাগার। এখন এই পরিস্থিতিতে যখন মনে করেন কোনো পার্টিকুলার কমিউনিটি বেসড কিংবা কোনো একটা কান্ট্রি কিংবা কোনো একটা গ্রুপের বিরুদ্ধে যদি এই ধরনের কোনো কমেন্ট আসে উপর থেকে, ডেফিনেটলি ইনভেস্টর কাছ থেকে আসে, সিনিয়র। হ্যাঁ, আমার কমেন্টটা যেটা হলো, শুড দে বি রেদার মোর সেন্সিটিভ, more cautious and careful before they make any such comment, particularly senior figures in the government? Definitely, কারণ যখন একটা সিনিয়র পার্সোনাল কোনো মানে কোনো কমেন্ট করেন, এটা কিন্তু লাইক এ ওয়ার্ড, এবং যেটা জেনারেল পিপল না, তখন এটার ইম্প্যাক্টটা হিউজ। রাইট, যারা ডিসিশন নিবে যে আমি ইউকেতে ইনভেস্ট করব কিংবা ইউকের সাথে বিজনেস টাই আপ ডেভেলপ করব কিংবা রিলেশনশিপ বিল্ড আপ করব, ডেফিনেটলি একটা কমিউনিটি কিন্তু ফলো করে যে না, ইউকের অবশ্যই এই ব্যাপারে কি কমেন্ট করেছে। অফ কোর্স ব্রিটেন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি, কি ছিল, কারণ স্টিল ইম্পর্টেন্ট ইন মেনি ভেরিয়াস ওয়ে। রাইট। সো যেমন কমনওয়েলথ একটা একটা পাওয়ার, কিন্তু আপনার মানে সামারি হচ্ছে যে there should be much more sensitive and much more cautious. Definitely senior politician, there should be much more sensitive and cautious before making any comment. Definitely, before they making any comment, they should choose the right word, so that the parties thank you very much, thank you. আপনি জনাব ইফতি ইসলাম বলছিল যে বাংলাদেশের সাথে যে আমাদের যুক্তরাজ্যের, আমরা দেখেছি অনেক ডায়লগ কিন্তু হয়েছে বাংলাদেশ হাই কমিশনের থ্রুতে, বাংলাদেশের বিভিন্ন মিনিস্ট্রির থ্রুতে, এবং ইনফ্যাক্ট 2021 সালে আপনার ব্রিটেনে তো লন্ডন এবং ম্যানচেস্টার, ইফ আই এম কারেক্ট, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটও হয়েছে, এবং বাংলাদেশ গভর্নমেন্টের সিনিয়র অফিসিয়াল, ইনফ্যাক্ট মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিজে উপস্থিত ছিলেন আপনার অনেকগুলো অনুষ্ঠানে, উনি নিজে কথা বলেছেন, ইউকে গভর্নমেন্টের সিনিয়র অফিসিয়ালরা ছিল, বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের লোকজনরা ছিল। তো ইউকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশও ইউকের জন্য অফকোর্স একটা গুরুত্বপূর্ণ মার্কেট হতে পারে, বা অলরেডি একটা গুরুত্বপূর্ণ মার্কেট। এই যে কনভারসেশনগুলো হয়েছে বা ডায়লগগুলো হয়েছে, জনাব ইফতি ইসলাম বলছিল যে যুক্তরাজ্যের প্রেক্ষাপট থেকে আমার মনে হয় যে আরও সিরিয়াস হওয়া উচিত এইসব কনভারসেশনগুলোতে, বা দেখা উচিত যে পোস্ট ব্রেক্সিট ব্রিটেনে এই কমনওয়েলথভুক্ত দেশগুলোর সাথে ব্রিটেনের যে যোগ সংযোগ, ট্রেড, এটাকে আরো রিজুভেনেট করা উচিত। আপনি এই ব্যাপারে কি মনে করেন? আমি ইন্টারন্যাশনাল প্রেক্ষাপট থেকে আপনার কি মনে হয় যে দে আর সিরিয়াস? আমার মনে হয় যে শুধুমাত্র যে নট অনলি বিগ কমনওয়েলথ কান্ট্রিজ, স্মল লাইক বাংলাদেশ, ফিজি, মরিশাস, এদের সাথে টাইটা আরো ডেভেলপ করা উচিত। এবং বিষয়টা আমি এইভাবে দেখি যে কমিউনিকেশন কিংবা ইউকের যে ডিরেক্ট রিলেশন বিল্ড আপ যে প্রসেসটা, সেটা লাস্ট 10-15 কিংবা 20 ইয়ার্স ধরে কেমন জানি একটু ফেডেড হয়ে আসতেছে, মানে পার্টিকুলারলি রিজুভেনেট করা উচিত। ইভেন আমাদের হার মেজেস্টি দ্য কুইন অফ ইংল্যান্ড ফিউ ইয়ার্স আগে কমনওয়েলথ প্রোগ্রামে বলেছিলেন যে কমনওয়েলথ একটা গ্রেট পাওয়ার, এটাকে ঠিক মতো নার্সিং করলে এখান থেকে যে ধরনের বাইলেটারাল ইনভেস্টমেন্ট, ট্রেড রিলেটেড ইয়েগুলি বেরোয় আসতে পারে, সেটা কিন্তু একটা হিউজ। হ্যাঁ, এবং ব্রেক্সিট হলেও আমরা ইউকে কিন্তু পার্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন, এখানে যে বিজনেস ডেভেলপমেন্ট হয়েছে এটা তো আছে, মানে ইউরোপের পার্ট, এটা থাকা সত্ত্বেও ইউরোপিয়ান ইউনিয়নের যে পলিটিক্যাল আপনার যে ব্রিটেন ইজ নো লঙ্গার পার্ট অফ দ্যাট পলিটিক্যাল ইউনিয়ন, ব্রিটেন আপনার ইকোনমিক ইউনিয়নেরও পার্ট না, হাউএভার ব্রিটেন তো ইউরোপ কন্টিনেন্টে এবং বিজনেসের সাথে জড়িত, এবং জার্মানদের সাথে, ফ্রান্সদের সাথে, এবং আরো অনেক দেশের সাথে, ইটালিয়ানদের সাথে ব্রিটেনের তো একটা স্ট্রং টাই আছে। এবং ইন এডিশন
যে কমনওয়েলথটা ছিল আগে কিংবা যেটার জন্য right. কমনওয়েলথটা করা হয়েছিল Right. এটাকে যদি একটু নার্সিং করে এটার সাথে একটু ফোকাস করে যেটা আমি ইফতি ভাইয়ের মতো দেখতেছি কারেন্ট গভর্নমেন্ট কিংবা প্রিভিয়াস গভর্নমেন্ট কিংবা লাস্ট 20 ইয়ার্স ধরে এই কমনওয়েলথ যে বিষয়টাকে সামনে নিয়ে আসা হচ্ছে এটা একটু ফেডেড হয়ে গেছে এবং পার্টিকুলারলি স্মল কান্ট্রিগুলি যেগুলি গ্রোয়িং ইকোনমি লাইক বাংলাদেশ, হ্যাঁ, এদের সাথে কিভাবে এদেরকে আর একটু হেল্প করা, কিভাবে এদেরকে অ্যাজ এ ইউকে একটা পটেনশিয়াল মানে লিডিং পজিশনে থেকে এই ইকোনমিটাকে আরো গ্রো করে সেই ইকোনমির সাথে দুই ইকোনমির মিট করে দুজনেই উইন উইন সিচুয়েশনে থাকে, এই পলিসিগুলি ডেভেলপ করা উচিত। তো শুধু যে গভর্নমেন্টের উপরে দায়িত্ব নেই, যে আমাদের ব্রিটিশ বাংলাদেশি যে সমস্ত ইয়াং জেনারেশনরা আসতেছে যারা হাইলি ট্যালেন্টেড, স্পেশালি আইটি ওরিয়েন্টেড, যেটা মেনশন করলো, এই যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরো অনেক প্রফেশনাল আছে। আপনি যদি দেখবেন ওয়ার্ল্ডের অনেক দেশেই কিন্তু বাংলাদেশ থেকে ইমিগ্রেন্ট হয়ে যায় বা কিন্তু ফিরে যায় কিন্তু ইউরোপ থেকে বেশি, ইংল্যান্ড থেকে বেশি। লাইক ইফতি ভাই, উনি কিন্তু অক্সফোর্ড থেকে এবং উনি কিন্তু এখানকার, কিন্তু সে কিন্তু বাংলাদেশে গিয়ে ইনভেস্ট করছে এবং সে মানে আপনার একটা দায়িত্ব, they feel some sort of responsibility towards their root, towards their country, এবং এটা কিন্তু সবার জন্য ইউকে থেকে বেশি রিটার্নটা। যেমন আপনি অ্যাকাউন্টেন্ট, লয়ার, ডাক্তার, ব্যারিস্টার সব কিন্তু return এই দেশ থেকে বেশি করে। Thank you very much. Thank you. I appreciate your comment. Thank you very much. Mr. Ifti Islam, if I come back to you once again, we know that there are many very, very well functioning, very well established business organization in UK, British Bangladeshi business organization in the UK. They are doing excellent work. All of them, they are doing excellent work. What more they can do in order to represent the concerns of our community to the government? I think that British Bangladeshi business organizations historically have also been to some extent a little bit too internally focused. As I said before in my previous comments, if I was to give them any advice going forward, it would be to be a key partner in nurturing new business talent in our communities. So that's something that they should do. And if they can do that, then I think their position in engaging with the government here would be much stronger. So rather than just focusing on, promoting, UK's ties to Bangladesh, which is definitely important, I think that they should also be a key partner in the levelling up agenda, which comes back to not just regional inequalities, but also inequalities between different ethnic minorities. So if we had a target, as I said before, of 100 new young British Bangladeshi startups to be created over the next 3 to 5 years, then I think that would be something that the British Chambers could be involved in. Thank you very much. Thank you. জনাব মারুফ ইসলাম, আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি, আপনার ফাইনাল কমেন্ট প্লিজ। আমার ফাইনাল কমেন্ট হচ্ছে যে আমাদের কমিউনিটি থেকে যারা ইউকেতে অলরেডি স্মল অ্যান্ড মিডিয়াম টাইপ এন্টিটি রান করছে বিভিন্ন সেক্টর থেকে, তাদেরকে মোর এক্সপোর্টের দিকে মানে এগিয়ে আসা উচিত এবং এক্সপোর্ট দিকে ফোকাস করা উচিত, ইন্টারন্যাশনাল ফোকাসটা আরো বাড়ানো উচিত। আমাদের কমিউনিটির মাঝেও ভালো কিছু এক্সপোর্ট কোম্পানি আছে, এখান থেকে মেড ইন ব্রিটেন নামে এক্সপোর্ট করতেছে। সো তাদেরকে এই এক্সপোর্টটার সাথে বেশি জড়িত থাকলে এটা ইকোনমির জন্য, যুক্তরাজ্যের ইকোনমির জন্য ভালো। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ইফতি ভাই, আপনার ফাইনাল কমেন্ট, ইউর ফাইনাল কমেন্ট প্লিজ। Final comment is that we face a lot of challenges over the next 12 months in the economy. I think that I hope that we've seen the peak in interest rates. I believe we have. So hopefully in 2024 we can look forward to the first cut in interest rates. So that's something positive to look forward to. So I think that's, but I think the most important thing I again would say is that we need to focus on supporting entrepreneurship, because that's going to be the key to future growth for the UK. Thank you very much. Thank you. আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। Thank you both of you. সুপ্রিয় দর্শক, আজকে কমিউনিটি ম্যাটারসে আমরা কথা বলছিলাম যুক্তরাজ্যের বর্তমান ইকোনমিক সিচুয়েশন এবং আমাদের কমিউনিটির উপর তার প্রভাব। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।